শ্রীজা দৌলত আহমেদ আর মোহাম্মদ উমর দু ভাই, ওরা প্রথম ককবরকে বই প্রকাশিত করেছিলেন। সেটাকে যদি আমরা শুরুর বিন্দু হিসেবে যদি ধরি, 126 বছর হলো আমরা বাংলা হরফে ককবরক এর সাহিত্য চর্চা করে আসছি। প্রশ্ন তো জাগে যে after long lapse of 120 years, 126 years, what have ককবরক achieved? আমরা কোথায় এসে পৌঁছেছি? একটু ফিরে তাকানো। তো সেই ফিরে তাকানোর ঘটনাটা যখনই ঘটে, তখনই দেখা যায় যে অনেক কিছু হওয়ার ছিল কিন্তু হয়ে ওঠেনি, এবং এত কিছু সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন হয়ে ওঠেনি, এই জিনিসটা যখন পোস্টমর্টেম করা হয়, কেন হলো না, তখন যে জিনিসগুলো বেরিয়ে আসে সেটা যেমন এর কিংডম আমরা যতটুকু জানি 9th সেঞ্চুরি থেকে শুরু হয়েছিল এবং 1837 সনে যখন ইংরেজরা দিমাসাদের রাজ্যকে দখল করে নেয়, তো এতদিন ধরে যদি হিসাব করি প্রায় 900 বছরের মতো একটা রাজত্ব ওরা চালিয়েছিল। ত্রিপুরী বা যারা নিজেদেরকে বড় বলেও পরিচয় দিতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে আমরা দেখব যে 641 খ্রিস্টাব্দে একটা কপার প্লেট পাওয়া গেছে, যার প্রতিলিপি এসিটিক সোসাইটিতে এখনো আছে এবং এর রেফারেন্স বিভিন্ন বইয়ে পাওয়া যায়। সেখানে বলা আছে, লেখা আছে যে 641 এটিতে আদি ধর্মফা বলে একজন রাজা ছিলেন, ত্রিপুরীদের রাজা, যিনি মেঘনার পারে দুজন ব্রাহ্মণকে জায়গা দান করেছিলেন। হোয়াট ডাজ ইট প্রুফ? ইন্ডিয়ার সঙ্গে মার্চ হওয়ার আগে অবধি স্বাধীন ত্রিপুরার অস্তিত্ব ছিল, এটা সবারই জানা আছে। তো একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগার কথা যে লিপির যদি অস্তিত্ব না থাকে, এই দুটো রাজত্ব 1000 বছরের উপরে, একটা 1000 বছরের কাছাকাছি কি করে চলত? ইজ ইট পসিবল? মুখে মুখে কোনো রাজত্ব চলতে পারে? মুখে মুখে তো কোনো রাজত্ব চলতে পারে না, একটা পরিবার চলতে পারে। তাহলে ওগুলো কোথায় গেল? নিশ্চয়ই কোথাও কিছু হয়েছে। আমাদের চোখের সামনে একটা প্রমাণ আছে, একটা এরকম ঘটনাও আছে। 1773-এ, যদি ভুল না করে থাকি, পামহেওয়ার আমলে বা গরিব নওয়াজ বলে যিনি পরিচিত, ওনার আমলে সমস্ত মণিপুরী ম্যানুস্ক্রিপ্ট যা ছিল, বইপত্র যা ছিল, সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন? বাংলা থেকে যে দুজন গিয়েছিলেন, ওনাকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন, ওনাকে বুঝিয়েছিলেন যে ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাফ্রেশ এভরিথিং, ইউ হ্যাভ টু রিডিফাইন ইউর আইডেন্টিটি। সুতরাং পুরনো যা আছে সমস্ত কিছু ফেলে দাও। সো হি অর্ডার্ড হিজ noble man to bring all the Manipuri texts রাজবাড়িতে নিয়ে আসার জন্য, এবং একটা বন উৎসব করা হয়। কপাল ভালো, complete the transitional period, and that will be a detrimental one, I think. সে যাই, উত্তর পূর্বের বিভিন্ন ভাষা লিখে
লিখিত রূপে উত্তরণের ইতিহাসগুলো যদি আমরা একটু খতিয়ে দেখি, কি দেখি? গারো, they started with Bengali script. Khashi, they also started with Bengali script. Dimasha, they also started with Bengali script. মণিপুরীদের ইতিহাস তো বললাম, ওরা 350 বছর বাংলা লিপি ব্যবহার করেছিল, এখনো করছে। তো এখন প্রশ্ন জাগে যে এতগুলো ভাষা ওরা বাংলা দিয়ে লেখ্যরূপে উত্তরণের পরে স্ক্রিপ্টের দিকে চলে গেল। Why? Is it only missionary effect? Is it only Christianism's effect? অনেকে জিনিসটাকে এভাবেই বিচার করে, অনেকে এভাবে বিচার করেন। এটা একটা খুব কি বলবো, পপুলার একটা ভাষ্য, খুব পপুলার একটা ভাষ্য, এবং অনেকের মাথায় এটা রীতিমতো গেঁথে গেছে। আমি নিজে 76-77 থেকে লেখালেখি শুরু করি। আমার লেখালেখি শুরু হয়েছিল বাংলা লিপি শুধু নয়, বাংলা ভাষা দিয়ে। আমার প্রথম কবিতা আমি লিখেছিলাম বাংলা কবিতা, এরপরে কঙ্গরব কবিতা লেখা শুরু করি বাংলা স্ক্রিপ্ট দিয়ে। কুমন বলেছে যে 80 পরেই একটা পরিবর্তন আসে। হ্যাঁ, আমরা যখন একটু কনসাস হয়ে গেলাম তখন দেখলাম যে বাংলা লিপি কম্পরকটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছে না, অসুবিধা হচ্ছে। আমার নিজের লেখা একটা কবিতা আমি যখন নিজে পড়তে যাই, আবৃত্তি করতে যাই, তখন আমি বারবার ঠেকে যাই যে এটা কি লিখেছিলাম, কেন? কারণটা হচ্ছে টিবেটো বার্মান শুধু নয়, এন্টায়ার সিনো টিবেটান ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোনাল ল্যাঙ্গুয়েজ। ভারতীয় অন্যান্য ভাষা যেগুলো আমাদের খুব পরিচিত, বাংলা হোক, অহমিয়া হোক, উড়িয়া হোক, হিন্দি হোক, পাঞ্জাবি হোক, এর মধ্যে উচ্চারণের উপরে প্রচন্ড জোর দেওয়া হয়। কিন্তু আমি যে অন্যান্য যে ভাষাগুলোর কথা বললাম নর্থ ইস্টের, এগুলো সব হচ্ছে টোনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের ভাষা ক্যারেক্টার হচ্ছে ধ্বনির উপরে নয়, জোর দেওয়া হয় সুর বৈচিত্র্যের উপরে। এই জায়গাটা বুঝতে হবে, এবং এই জায়গাটা যদি কেউ না বোঝেন তাহলে উনি সবসময় ভুল সিদ্ধান্তে গিয়ে পৌঁছবেন। এবং এটাই হলো মূল কারণ, যে কারণে উত্তর পূর্বে এতগুলো ভাষা বাংলা দিয়ে যাত্রা শুরু করেও পরে রোমান স্ক্রিপ্টে তারা গ্রহণ করেছিল। That was a compulsion, I should say. That was a compulsion. কেন? এটা আমি আজকে একটু বুঝিয়ে বলবো আপনাদের কাছে। বাংলা লিপি হোক, ওড়িয়া হোক, দেবনাগরী হোক, গুরুমুখী হোক, এগুলো সবই এসেছে কিন্তু ব্রাহ্মী স্ক্রিপ্ট থেকে। এবং ব্রাহ্মী স্ক্রিপ্টের ক্যারেক্টারটা কি? এটা বাম দিক থেকে ডান দিকে যায়, লিনিয়ার। এবং ব্রাহ্মী লিপির যে অক্ষরগুলো থাকে, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এবং মজার ব্যাপার হলো একটা শব্দ যখন
লিখিত হয় তখন ব্যঞ্জন বর্ণ ওর ডানে বাঁয়ে উপরে নিচে তার উচ্চারণটা কি হবে সেটা বোঝানোর জন্য স্বরবর্ণের প্রতিনিধি এসে ওখানে বসে এবং একটা শব্দ যখন লেখা হয় স্বরবর্ণ একমাত্র শব্দের প্রথমে অবিকৃত অবস্থায় আসে। আমার নাম অমিত, ওটা অবিকৃত ভাবে আসলো, এরপরে আসলো ম, ময়ের সামনে বসছে হ্রস্বইকার, এরপরে তো, আর নামটা যদি আর একটু লম্বা হয় অমিতাভ, তাহলে তো এর পেছনে বসছে আকার, এরপরে বসছে ভ। তাহলে এখানে পরিষ্কার যে স্বরবর্ণ অবিকৃত অবস্থায় আমি এইভাবে আমরা স্বরবর্ণগুলোকে পাচ্ছি। কথাগুলো কেন বলছি? ককবরক ইজ এ টোনাল ল্যাঙ্গুয়েজ। ফাইলি একটা শব্দ, ফাইলি, এসব বাংলায় লিখতে গেলে লিখব ফ আকার অন্তঃস্থ দ হ্রস্বইকার ফাইলি। কিন্তু আমি ফাইলি কি করে লিখব? ফাইলি means to come. ফাইলি means to break something. লাঠি দিয়ে কোনো কিছুকে ভেঙে ফেলা, এটা হচ্ছে ফাইলি। একজন বাঙালি উনি ককবরক শিখেছেন, খুব সুন্দর শিখেছেন। তো ওনার ককবরকের যিনি গুরু, এই গুরু পত্নীকে গিয়ে বললেন, মানে একটু বিদ্যা জাহির করার ইচ্ছে হলো, যে বাচ্চা মুইও সুতিগিরি তাই হাচিংগিরি, মুইও সুতিগিরি তাই হাচিংগিরি। উনি বলতে চেয়েছেন যে বৌদি, তরকারিতে ভালো পরিমাণে আদা দিও আর হলুদ দিও। কিন্তু ওনার সুর বৈচিত্র্যের যে ব্যাপারটা, সুরের কাঠামোটা ঠিকঠাক না রাখতে পারায় এই যে সুতুই, এই সুতুইয়ের 5 রকম অর্থ হয়। সুতুই is a turmeric, সুতুই urine, সুতুই about to strike with something sharp, সুতুই about to wash something, cloth, সুতুই to weigh something, কোনো কিছু ওজন করে দেখা। সো এগুলো কি আপনি কি করে দেখাবেন? তো তৎকালীন সময়ে বাংলা হরফের কট্টর সমর্থক যারা ছিলেন, আমি নাম বলব না, ওনারা বললেন যে এটা কনটেক্সট দেখে বোঝা যাবে। কনটেক্সট, সামনে কি আছে, পেছনে কোন শব্দগুলো আছে, সেটা দেখে বোঝা যাবে এটার উচ্চারণটা কি হবে। দ্যাট মিনস আমাকে ডাবল পরিশ্রম করতে হবে, ব্রেনটাকে দুবার চালাতে হবে। যার জন্য আমার নিজের লেখা কবিতা আমি যখন রেডিও সেন্টারে মাইক্রোফোনের সামনে আবৃত্তি করতে যাই, আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে মুখে কথাগুলো আনার আগে দুবার চোখটা ঘুরাতে হয়, না হলে আমার অর্থ বিভ্রাট ঘটে যাবে। তো এইসব
প্রবলেম সম্পর্কে অনেকে অবহিত ছিলেন, কিন্তু অবহিত থাকার পরেও আমাদের এখানে যারা ককবরক নিয়ে যারা গবেষণা করে গেছে, ওনারা জিনিসটাকে যতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা এতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। বাংলাতে ইংলিশে ইন্টোনেশন বলে একটা ব্যাপার আছে, ইন্টোনেশন মানে উচ্চারণের সুরের এদিক ওদিক করে বলার মোডটা চেঞ্জ করা, দিস ইজ কল্ড ইন্টোনেশন। ইন্টোনেশনের সঙ্গে টোনাল ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা গুলিয়ে ফেলতেন, নাকি ইচ্ছে করে গুলিয়ে ফেলতেন, খোদাই মালুম। তো আমরা দেখলাম যে এর থেকে বাঁচার উপায় আমার ভাষার যে নিজস্বতাতে আছে সেটাকে অক্ষুণ্ণ রাখার একটাই রাস্তা, that is I must devise out a mark to indicate how this word has to be pronounced. সেটা কি হাই পিচ হবে, লো পিচ হবে, সেটা কি অ্যাসেন্ডিং হবে, ডিসেন্ডিং হবে, না লো টোন হবে, না লেভেল টোন হবে, that will be what to say denoted by those marks. এবার ব্রাহ্মী লিপি যে স্বরবর্ণের যে ব্যাপারগুলো, ওরা উপর নিচ ডান বাম সব জায়গায় খেয়ে দিচ্ছে, জায়গা খাচ্ছে, একার বাঁ দিকের জায়গা খেয়ে নিচ্ছে, আকার ডান দিকের জায়গা খেয়ে নিচ্ছে। সো হোয়ার ইজ দ্য প্লেস? আমার একটা জায়গা কোথায়, আমি কোথায় বসাবো সেই মার্কগুলা? নেই তো। এরপর আবার রেফ আছে, র ফলা আছে, ল ফলা আছে, হ ফলা আছে, ন ফলা আছে, 400-র উপরে তো অক্ষর আছে বাংলাতে, 400-র উপরে অক্ষর আছে যুক্তাক্ষরগুলোকে যদি ধরি। আর রোমান স্ক্রিপ্ট কি যদি আমরা গ্রহণ করি, তখন দেখা যাচ্ছে যে আমার শুধু ডান দিকে ওটা পরপর চলে যাচ্ছে, আমার উপরের দিকে জায়গা খালি, নিচের দিকে জায়গা খালি। সো আই ক্যান ইউটিলাইজ দোজ স্পেস টু পুট দ্য ডায়াক্রিটিক মার্কস। এই একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে টিবেটো বর্মন ভাষাগুলোতে অদ্ভুত ভাবে একটা হাফ ভাওয়েল আছে, সেন্ট্রাল হাফ ভাওয়েল। ও তুক মথাং মথাং মুসুক কুথু, এগুলো আমরা কি করে লিখব? কুখরাং, কুখরাং বাংলাতে কোনো হয়ে লেখা যায় না, হয় কুখরাং লিখতে হয়, না হয় কাখরাং লিখতে হয়, না হয় কিখরাং লিখতে হয়, কুখরাং আর কোনো মতে লিখা যায় না। ইংলিশেও পারি না আমরা। আমরা প্রথম দিকে শুরু করেছিলাম ডাব্লিউ ব্যবহার করে ওটাকে লেখা যায় কিনা, তখন দেখলাম যে না, রোমান স্ক্রিপ্টটাও এই যে হাফ ভাওয়েল যে ব্যাপারটা আছে, সেটা রোমান স্ক্রিপ্টেও তাকে ঠিক মতো স্টার্ট করতে পারছে না। তখন আবার খোঁজাখুঁজি শুরু হলো। আমরা জার্মান ভাষায় গিয়ে পেলাম ওমলাও, যেটা জার্মান ভাষার ক্ষেত্রে ব্যাক হাফ ভাওয়েলকে রিপ্রেজেন্ট করে, আর আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেন্ট্রাল হাফ ভাওয়েল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, ওরা যদি ওটা ওভাবে ইউজ করে, আমরা সেটাকে নিয়ে নিতে পারি, আমরা ইউজ করব হাফ ভাওয়েল হিসেবে। তো সেটা এখন মোটামুটি একটা চর্চার মধ্যে আছে, গৃহীত হয়েছে, আমি সেই কথা বলবো না। যে কারণে দেখো ককবরক ভাষী লেখক গোষ্ঠীরা
বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনে যারা আছে তারা প্রেফার করেন রোমান স্ক্রিপ্টে লিখতে। 2022 একটা পরিসংখ্যান আমি দেব। 2022 নতুন বই বেরিয়েছে 35খানা, 35। এর মধ্যে 30খানা রোমান স্ক্রিপ্টে, 5খানা বাংলা স্ক্রিপ্টে। এই 5খানার মধ্যে 3টে আবার রিপ্রিন্ট। তার মানে নিউ ক্রিয়েশন ইজ অনলি 2। আর সাহিত্য পত্রিকায় বেরিয়েছে 10খানা, 10। All are in Roman script. So it clearly shows that the younger generation, what they want. ভাষাটা কার মুখে বেঁচে থাকবে, কাদের হাতে বেঁচে থাকবে? ভবিষ্যৎ প্রজন্মের হাতেই তো বেঁচে থাকবে, ওরাই তো বাঁচিয়ে রাখবে ভাষাটা। এবার বলছি, জেনে না জেনে, বুঝে না বুঝে ককবরকের উপরে কি অত্যাচারটা হয়েছে। 1979, 19th January is a red letter day. Of course it's a red letter day. ককবরকের রেকগনিশন দেওয়া হলো স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। কিন্তু গাড়ি কিনে দেওয়া হলো, ভালো কথা, চাকা দেওয়া হলো না। এটা কেউ ভেবে দেখলো না যে একটা ভাষা, সেটা যখন রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে যাকে মান্যতা দেওয়া হলো, তাকে তো লিখতে হবে। তো লিখতে গেলে তো লিপির কথা আসবে। তো লিপি তো ঠিক হলো না, ভাষাটা কি করে লেখা হবে? আর বাংলা লিপির ডাই হার্ড সমর্থক যারা, ওনার তো নানা রকম এখন কোয়েশ্চেন তুলছে, বিভিন্ন ধরনের প্রস্তাব করছেন, বিভিন্ন ধরনের নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন যে এমন নাকি আছে, পবিত্র স্যার এটা ভালো বলতে পারবে না আমার, যে ভারতীয় লিপি না হলে নাকি এই শিডিউলে কখনো ঢুকতে পারবে না। কোথায় সংবিধানে কোথায় লেখা আছে? কোন ধারায়, কোন উপধারায়? ইজ দেয়ার এনি সাচ রাইটিং? না তো। শুধু হিন্দির ক্ষেত্রে বলা হয়েছে একটা জায়গায় যে ওটা দেবনাগরীতে লেখা হবে, এবং তার পেছনে একটা কারণ ছিল, লজিক ছিল, সেটা অনেকেই জানেন। তো আমার প্রশ্ন হলো যে 8 শিডিউলে ঢুকলে পড়ে কি ভাষার উন্নতি হয়? 8 শিডিউল তৈরি হয়েছে কবে থেকে? 51-52-তে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন গৃহীত হয়েছে। এর আগে তো 8 শিডিউল ছিল না। আমার ভাষা তো 5000 বছরের পুরনো। তো 70 বছরের একটা বাচ্চা এসে 5000-এর পুরনো ভাষাকে গাইড করবে? হাউ ফান! আর 8 শিডিউল ইটসেলফ ইজ এ ডিসক্রিমিনেটরি ওয়ান। সংবিধানে যেখানে বলা আছে যে ভারতবর্ষের সমস্ত জনগোষ্ঠী, সমস্ত ভাষার গোষ্ঠীর লোক তারা সমান মর্যাদা পাবে, কেন 22টা ল্যাঙ্গুয়েজকে একটা মর্যাদা, এক বিশেষ ধরনের মর্যাদা দেওয়া হলো, আর বাদ বাকি যে 600-700 ভাষা পড়ে আছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হলো না? এটা কি অসাংবিধানিক নয়? Doesn't that go against the what to say, the spirit of the Indian Constitution? এই প্রশ্ন তো উঠতেই পারে, এসব প্রশ্ন তোলা উচিত। সে যাই হোক, আমরা একটু গভীরে ঢুকলাম। থাইল্যান্ডের ভাষা, থাই ল্যাঙ্গুয়েজ, ওদের যে স্ক্রিপ্ট সেটাও
ব্রাহ্মী স্ক্রিপ্ট থেকে উদ্ভূত একটা স্ক্রিপ্ট। একটু স্টাডি করতে গিয়ে দেখা গেল এদের ও আছে 6খানা ও, 6খানা আ, 6খানা ই, 6খানা উ, এবং এই 6খানা স্বরবর্ণের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে 6খানা আকার, 6খানা ইকার, 6খানা দীর্ঘ ইকার, 6খানা হ্রস্ব উকার, 6খানা দীর্ঘ উকার, মানে কি বিশাল কাণ্ড কারখানা। স্বরবর্ণ আর তার মাত্রা শিখতে শিখতে শেষ। এবং সেটা তারা করতে বাধ্য হয়েছে কেন? কারণ থাই ল্যাঙ্গুয়েজ অলসো ইজ আ টোনাল ল্যাঙ্গুয়েজ, এবং যে কারণে তাদের 6খানা আ বানাতে হয়েছে। একটা আ, একটা আ, একটা আ, একটা আ, বুঝে গেল? মাই 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 মাই, আমরা তো বলবো কি মাই 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 মাই, কি মাই মাই করছে, কিন্তু বলছে যে মানে ভেজা লাকড়ি এনো না, ভেজা লাকড়ি এনো না, কারণ তাতে ভাত সেদ্ধ হবে না। মাই দিয়ে শেষ। So before imposing any type of script on any type of language, one should examine the innermost character of that language. তা না হলে আমরা কিন্তু মানে ওই খুন করে ফেলার মতো ঘটনা ঘটিয়ে ফেলব, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর কবরের ক্ষেত্রে আরেকটা যে অনাচার বলবো না, দুরাচার বলবো আমি জানি না, সম্ভবত আছে প্রাক্তন শিক্ষাবিদ, ভালো হতে পারে। সনটা ছিল 1990। 1991 থেকে কবরক স্কুলে ঢোকা শুরু হয় এজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, প্রাইমারি লেভেল। মিটিংটা সেমিনারটা হয়েছিল, 2 দিনের সেমিনার হয়েছিল রবীন্দ্র ভবনে, পুরনো রবীন্দ্র ভবনে। মধুসূদন ভট্টাচার্য ছিলেন তখনকার স্কুল এডুকেশন ডাইরেক্টর। ঠিক পল্লব, ঠিক বলছি তো? হ্যাঁ। তো আমি একটা পেপার পড়েছিলাম, আমি বারবার বলেছিলাম তখন যারা মানে কর্তা শ্রেণীর লোক যারা ছিলেন, যে হোয়াট ইউ আর গোয়িং টু ডু ইজ এ ব্লান্ডার। আমি তখন 25-30 বছরের যুবক, আমার কথা কে শুনবে? ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি কবরকে এজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে চালু করা হলো, কিন্তু ক্লাস 6-এ সুইচ ওভার করতে গেলে যে বৈজ্ঞানিক সিস্টেমটা ফলো করা উচিত সেটা করা হয়নি, কারণ ওরা খোঁজ খবরই নেই কি করা উচিত। ওরা বাংলাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে লিখে দিয়েছে এবং যুক্তি তোলা হলো যে 60% of the students were dropped out, এবং যারা হই হই রই রই করে কবরকে এজ মিডিয়াম ইনস্ট্রাকশন হিসেবে চালু করেছিলেন, তারা এই পত্র পত্রিকায় লেখালেখি শুরু করলেন, দাবি তোলা শুরু করলেন, সরব আওয়াজ তোলা শুরু করলেন যে না, এটা বন্ধ করতে হবে। Those same persons যে কবরকে শুধু একটা বিষয় হিসেবে রাখা হোক, সেটা কবে করা হয়েছিল? That was done in the year 1993
1997। এর আগে অবধি কিন্তু মিডিয়াম ইনস্ট্রাকশন ছিল, মানে 5-6 বছর মিডিয়াম ইনস্ট্রাকশন হিসেবে ছিল। তো কম বর্গের ছাত্রছাত্রীরা কি গিনিপিগ? এই যে এতগুলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে দেওয়া হলো, কি দায়ী এর জন্য? কি উত্তরদায়ী কে হবে? এই যে জঘন্য অপরাধ যারা করল তখনকার দিনে, তাদের কি কেউ এখন কাঠ করে দাঁড় করাচ্ছে? আমার তো মনে হয় কাঠ করে দাঁড় করানো উচিত। কেন ভবিষ্যৎ নিয়েছিল খেলা? তারপরে চাল হলো ভালো কথা, শিক্ষক হিসেবে যাদেরকে নিযুক্তি দেওয়া হলো, যেভাবে নিযুক্তি দেওয়া হলো সেদিকে আমি যাচ্ছি না, অনেক লম্বা মহাভারত হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রায় 1500 কাছাকাছি স্কুলে কবর পড়ানো হয়, আর শেষতম কব্বরক শিক্ষক নিযুক্তি করা হয়েছে আজকে থেকে ঠিক 21 বছর আগে। 21 বছর হয়ে গেল আর কোনো কব্বরক টিচার নিয়োগ করা হয়নি। তার অনেক শিক্ষক চলে গেছেন না বানপ্রস্থে। কে শেখাবে? এই যে খাড়া বড়ি থোর বড়ি খাড়া করে যে চলছে, আর উপরে উপরে বড় বড় সব বক্তৃতা দেওয়া হচ্ছে, ফ্যান করেছি, আসলে কিছুই করা হচ্ছে না। 44 বছর ধরে বা 45 বছর ধরে কব্বরকে বাংলা লিপিতে লেখা হলো, সেই 45 বছর কি যথেষ্ট ছিল না এই শিডিউলে কব্বরকে ঢোকানোর জন্য? বাংলা লিপিতে তো এখনো লেখা হচ্ছে, তো এই 45 বছরে ঢোকানো গেল না কেন? হোয়াই ডিডন্ট ইউ ডু? আর এখন বলছে যে রোমান স্ক্রিপ্টে গেলে আর ঢোকানো যাবে না। এটা কি বাচ্চাদের বোঝানোর মতো হয়ে গেল না? 45 বছর ধরে বাংলায় কব্বরকে লেখা হলো, কিন্তু একটা বানান পদ্ধতি তৈরি করা হলো না, স্ট্যান্ডার্ডাইজেশন করা হলো না, লেক্সিক্যাল এক্সটেনশনের কাজ করা হলো না, টার্মিনোলজির কাজ করা হলো না। আমি গর্বের সঙ্গে বলবো, কব্বরকে টার্মিনোলজি তৈরির কাজ এই অধমের হাত দিয়ে শুরু হয়েছিল, এবং যে সংস্থা এই কাজটা শুরু করেছিল কব্বরক হুকুম মিশন, ডক্টর বিজয় দেববর্মা ছিলেন এখানে, কিছু আগে চলে গেছে নাকি, আমরা শুরু করেছিলাম। এবং আমাদের দেখা দেখি টিটিডিসি সেটা এটা গুরুত্ব বুঝেছিল এবং দেশটা এখনো কয়েকশো শব্দ আমি বলে দিতে পারি যেগুলো আমরা ইনভেন্ট করেছি, আমরা তৈরি করেছিলাম। ইনভেন্ট বলবো না, আমরা তৈরি করেছিলাম। তো হোয়াট দ্য গভর্নমেন্ট ডু or did for this last 45 years? এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে একটা জনগোষ্ঠীর ভাষা লিপি বিতর্ককে ঝুলিয়ে রেখে, আমি তো বলবো লিপি বিতর্ক না, আজকে যে কব্বরক ভাষা লিপি বিতর্কের সমাধান কোন পথে? আমি তো বলবো যে এটা ক্যাপশনটা ঠিক হয়, সেবক বাবু মাফ করবেন, এটার ক্যাপশন হওয়া উচিত যে কব্বরকের লিপি নির্ধারণে, কব্বরকের লিপি নির্ধারণে গভর্নমেন্টের অনীহা কেন? কারণ লিপি নির্ধারণ হয়ে গেছে, পিপলস ম্যান্ডেট হয়ে গেছে। পবিত্র স্যারের হাত দিয়ে যে রিপোর্টটা বেরিয়েছে, ওনার আগে শ্যামাচরণ ত্রিপুরা কমিটির হাত দিয়ে যে রিপোর্টটা বেরিয়েছে, পিপলস ম্যান্ডেট ইজ ক্লিয়ার।
স্কুল স্তর অবধি ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি ছাত্রদের জোর করে বাংলা হরফে লেখানো যায়, কিন্তু সেই ছাত্রদেরকে যখন স্বাধীনতা দেওয়া হয়, you are given free hand to choose your script, to write your answer sheet. All of them starts to write in Roman script. Why? 2022 একটা পরিসংখ্যান বলছে প্রায় 7,000, 6,900 দিবে। কত জন ছিল ফিগারটা? 6,900 কত? সরি 9,147 জন কলেজ স্তরে পরীক্ষা দিয়েছে, এর মধ্যে মাত্র 4 জন বাংলা স্ক্রিপ্ট। এবার বুঝুন, তাহলে এটাকে আমরা জোর করে বলতে পারি না যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত চাপিয়ে দেওয়া হচ্ছে? গত বছর তো তাই হয়েছিল। তিনটে স্কুলে, আমি নাম ধরে ধরে বলবো, অম্পি, চম্পকনগর এবং বরকাটা, এই 3টে স্কুলে পরীক্ষা হলের দায়িত্বে যারা ছিলেন তারা জোরাজুরি করেছে, ছেলেরা কান্নাকাটি করেছে, ছেলেমেয়েরা কান্নাকাটি করেছে। কেন এটা হবে? আমি নাম বলবো না, গতবারের আগের বার মানে 2021 জনৈক হেডমাস্টার, ওনাকে 3 মাসের মধ্যে 2বার ট্রান্সফার করা হলো। কেন? কারণ রোমান লিপিতে যে আনসার শিট দেওয়া হয়েছিল সেগুলো উনি দেখেছিলেন এবং যার যতটুকু মার্ক প্রাপ্য সেটা দিয়েছিলেন। He was summoned by the powerful minister and scolded like anything and got transferred twice within 3 months. আমরা আরটিআই করেছি, আমার কাছে কপি আছে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে আমরা আরটিআই করেছি। এসসিইআরটির কাছে আমরা আরটিআই করেছি। তারপরে এডুকেশন ডাইরেক্টরের কাছে আমরা আরটিআই করেছি। ককবরক এন্ড আদার ম্যারিটারি ল্যাঙ্গুয়েজের কাছে আমরা আরটিআই করেছি। আমরা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের কাছে আরটিআই করেছি। সিবিএসির কাছে আরটিআই করেছি। তো সিবিএসইটা অন্য ব্যাপার, কিন্তু টিবিএসসি, এসসিআরটি, ককবরক এন্ড ওএনএল এন্ড ডাইরেক্টর অফ এডুকেশন, আমাদের 3টে কোয়েশ্চেন ছিল। আপনারা ককবরকে শেখানোর জন্য, ককবরক শেখানোর জন্য স্কুলে আপনারা বাংলা লিপি ব্যবহার করছেন। বাংলা লিপিতে ককবরক বই ছাপানোর ব্যবস্থা করছেন। এসসিআরটি, আপনাদের কাছে গভর্নমেন্টের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা কি আছে যে বাংলা হরফে ককবরককে লিখতে হবে, লেখাতে হবে, পরীক্ষা নিতে হবে, শেখাতে হবে? যদি থেকে থাকে আমাদেরকে কপি দেবেন। And what their answer was, there is no such instruction from the government. এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন ছিল যে আপনাদের কাছে গভর্নমেন্টের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা আছে কি যে রোমান স্ক্রিপ্টে কোনো বই ছাপানো যাবে না, লেখা পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষায় ব্যবহার করা যাবে না, শেখানো যাবে না? বললেন না, নেই, এরকম কোনো নির্দেশিকা নেই। তাহলে প্রশ্ন জাগে এসসিইআরটি কি করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে বাংলা লিপিতেই বইগুলো ছাপাতে হবে? এই প্রশ্নটা তুলেছিল। আমার কাছে প্রমাণ আছে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কি করে সিদ্ধান্ত নিল যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র বাংলাতেই লিখতে হবে? ডাইরেক্টর অফ এডুকেশন কি করে সিদ্ধান্ত নিল, বা
ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস কি করে সিদ্ধান্ত নিল যে ককবরকটা বাংলাতেই লেখাতে হবে? What wrong? Where is the people? সব মুখে মুখে চলছে, মুখে তং মারিতং জগৎ। ককবরক এতটাই ফেলনা জিনিস, যা যেমন খুশি করে চালাবে। কি আশ্চর্য! সিবিএসইতে যখন ঢুকলো ককবরক, এর আগে একটা ছোট্ট একটা গল্প বলি। এটা হচ্ছে 15 ডিসেম্বর 2014 একটা কাগজ। স্যার স্যার একটু শুনলেন, 15 ডিসেম্বর 2014 একটা কাগজ, চিঠি। এই চিঠিটা লিখেছেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, আইসিএসই। ওনারা 2014তে প্রস্তাব দিয়েছেন যে আমরা আইসিএসইতে ককবরক চালু করতে চাই। কোন কোন বই আমরা পাঠ্যসূচিতে নেব এর একটা নমুনা পাঠান। আমরা নমুনা পাঠালাম। এরপরে চারজন লোক গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে ধরে ওনার চেম্বার থেকে আইসিএসই বোর্ডের যিনি কর্মকর্তা ছিলেন তখন, ওনাকে ফোন করে ধমকানো হলো, ইউ ক্যানট ডু দ্যাট। যদি বাধার সৃষ্টি না করা হতো, 2014 থেকে ককবরক আইসিএসই ঢুকে যেত। আইসিএসইতে এখনো ককবরক চালু হয়নি। কপাল ভালো, সিবিএসইতে চালু হয়েছে 2020 থেকে, হতে যাচ্ছে। কেন এই জোরাজুরি? কেন? প্রশ্নটা সেখান থেকে উঠে আসে। একটা ভাষা কি লিপি দিয়ে লেখা হবে না হবে, তার উন্নয়নের গতিপথ কি করে তৈরি হবে, সেটা তো নির্ধারণ করবে সেই ভাষা গোষ্ঠীর জনগণ, যারা the people of that speech community. Why other people will poke their nose in the issue? প্রশ্ন সেখানে। আর সেরকম খুব ভালো একটা বক্তব্য রেখেছে যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে যারা আছেন এখানে, ওনাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে একটা ভাষা এতদিন ধরে অবহেলিত করে আছে, ওদেরকে তুলে নিয়ে আসার কাজটাতে তো হাত তো লাগাতে হবে। সেই নৈতিক দায়িত্ব কিন্তু পালন করতেই হবে। কারণ ইউনেস্কোর যে লিস্ট, আমরা রেড জোনে আছি, ককবরক ইজ ইন দ্য রেড জোন, হারিয়ে যাওয়ার মধ্যে আছে। তো এখান থেকে ককবরককে যদি বাঁচাতে হয়, এটা শুধু ককবরক ভাষাভাষী লোকদের সংগ্রামের মধ্যে দিয়ে সম্ভব হবে না। সবার সহযোগিতা লাগে, সবার সহযোগিতা চায়, এবং সরকারি বলুন বা প্রশাসনিক বলুন, যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা রাখেন বা সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াটাকে প্রভাবিত করার ক্ষমতা রাখেন, তাদের কাছে ককবরক ভাষী হিসেবে আমাদের অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এগিয়ে আসুন। এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটুক। লিপি নিয়ে কোনো বিতর্ক নেই, বিতর্ক শেষ হয়ে গেছে। বাংলা হরফে কেউ আর নতুন করে কেউ লিখে না, এই প্রজন্মের কেউ লিখে না, আমি বুক ঠুকে বলতে পারি। এবং শুনলে আরো খারাপ লাগবে, যাদের পরিবারে, যাদের পারিবারিক পরিসরে ককবরক ভাষায় কথা বলার চল নেই, the families who do not use ককবরক within their family, সেই সব ঘরের
কর্তারাই, আমি আবার বুক ঠুকে বলছি, নাম ধরে ধরে বলে দিতে পারি, তারাই কর্করোগের জন্য বাংলা হরফের ওকালতি করে আসছে। জানি না শেষ হতে ওনাদের কি হবে। সে যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। এরপরে যদি কোনো প্রশ্ন আসে, দর্শক আসুন, আপনি উত্তর দেব, এই বলেই আমি আমার। এবং সাহিত্য দিয়ে ভাষার বিচার করা যায় না। সাহিত্য অনেক এগিয়ে যেতে পারে, সেটা অনেক আগে থেকে শুরু হতে পারে, কিন্তু সাহিত্য আর ভাষা দুটো আলাদা ধারণা। যে ভাষা যত ছোট হোক, যত মাঝারি হোক, যত বড় হোক, প্রত্যেকটা ভাষা সমান মর্যাদা এবং সমান শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের কাছে প্রত্যেক ভাষার প্রাপ্য। কাজে আমি এটা বাঙালি বা ককবরক কমিশন করেছি বলে আমি এই কথা বলছি না। আমি এটা একটা ভাষা বিজ্ঞানের ভিত্তি থেকেই কথাটা বলছি, যে আমার বাংলা ভাষার প্রতি যেমন মমতা এবং শ্রদ্ধা আছে, আমার ককবরক ভাষার প্রতিও তেমনি মমতা এবং শ্রদ্ধা আছে। যে সমস্যাটা লিপির, এই সমস্যার সমাধান সারা পৃথিবীর অনেক ভাষা নানাভাবে করেছে এবং অনেক ভাষা করেনি। অনেক ছোট ভাষা আছে যা এখনো লিখিত হয়নি। ইন্দোনেশিয়ার অরণ্যে আদিবাসী মানুষ আছেন, তাদের ভাষা লিপিবদ্ধ হয়নি। এই অবস্থায় দীনেশবাবু এই তথ্যটাও দিয়েছেন যে ভাষাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। সত্যি সত্যি একটা পরিসংখ্যান আছে যে এই যে ধরা যাক, এই যে ব্যাকরণ সম্মত ভাষা ধরা যাক এই 35 থেকে 40 হাজার বছর আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আস্তে আস্তে তার সংখ্যা যখন যদি ধরে নেওয়া হয়েছিল 15,000-এর মতো, আজকে আস্তে আস্তে তার অর্ধেক প্রায় লুপ্ত হয়ে গেছে। আমেরিকার এথনোলগ বলে একটা পত্রিকা আছে, তাতে 1999 সালের পরিসংখ্যানে বলেছিল যে 7,005টির মতো ভাষা বেঁচে আছে। ভাষা কথাটার সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকলেও 7,005টির মতো ভাষা বেঁচে আছে, অর্ধেক মরে গেছে, অর্থাৎ তার দ্বিগুণ ছিল ভাষা। এবং বলা হয়েছে যে একবিংশ শতাব্দীতে এর অর্ধেক ভাষা মরে যেতে পারে, এরকম অবস্থা। কিন্তু এটাও ঠিক যে লিখিত ভাষা সহজে মরে না। ভাষা একবার লিখিত হয়ে গেলে তার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে, তার সাহিত্য সৃষ্টি হয়, ছেলেমেয়েরা লেখাপড়া শেখে সেই ভাষায়, এবং তারপর থেকে তারা লিখিত লেখা হলো মানেই হলো সময় এবং স্থানকে অতিক্রম করে গেল। আমি আমার ভাষা যখন মুখের ভাষা থাকে তখনই আপনারা সামনে শুনছেন, হয়তো মাইক্রোফোন বা এই টেলিভিশনের এতে দেশের এই ত্রিপুরার লোক শুনছে, কিন্তু সারা পৃথিবীর লোক শুনছে না। লিখিত হলে এতে হয়, সারা পৃথিবীর লোক শুনতেই পারে, এখন তো অনলাইনে সেটা হচ্ছে। কিন্তু তখন এই প্রযুক্তি আসার আগে লিখিত ভাষাই ছিল যে আমার মুখের কথা যেটুকু জায়গায় লোকে শুনতে পায় তার চেয়ে অনেক দূরে লিখিত ভাষা নিয়ে চলে যায়। আবার আমি এই সময়ে বলছি, কিন্তু আমার পরে 2000 বছর পরেও লিখিত ভাষা বেঁচে থাকে। হয়তো শুধু লিখিত হয়ে বেঁচে থাকে, সংস্কৃত ভাষা যেমন হয়েছে, যেমন ছিল হিব্রু ভাষা, তা এক সময় লিখিত হয়ে বেঁচে ছিল, মরে গিয়েছিল। পরে ইহুদিরা যখন ইসরায়েলে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করল, তখন তারা জোরজার করে নিজের পুরনো ভাষাটাকে আবার বাঁচিয়ে তোলবার চেষ্টা করলো। তার ফলে হিব্রু ভাষা মৃত ভাষা থেকে, লিখিত ভাষা থেকে এখন আবার মুখের ভাষাতেও, ইসরায়েলের মুখের ভাষাতেও পরিণত হয়েছে। এরকম নানা গল্প আছে, ন্যারেটিভ যাকে বললে সঞ্চালন। ভাষা মরে কিভাবে? আমি বললাম যে লেখার অভাব একটা মৃত্যু ঘটায়। সেই জন্য লিপিটা এত গুরুত্বপূর্ণ।
এখন লিপির ব্যাপারে প্রথম যে প্রশ্নটা আমাদের মনে আসে যে আচ্ছা আমাদের নিজেদের লিপি হবে না আমরা একটা লিপি ধার করব, অন্যের লিপি নেব, যেটা অনেক ভাষার ক্ষেত্রে হয়েছে। আমি এখানে আবার একটা বিজ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে এই কথাটা বলি যে ধার করা লিপিতে কোনো লজ্জা নেই। যদি ধার করা লিপিতে আমার ভাষা লেখার সুবিধা হয় তাহলে কোনো লজ্জা নেই, কারণ বাংলা ভাষা ভারতের সমস্ত ভাষায় একটা ধার করা লিপি। সেই আরব মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছিল, এই ইসরায়েলের কাছাকাছি ইরাকে বলবো, মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছিল একটা লিপি, সেটা পৃথিবীর প্রায় সমস্ত লিপি জননী বলা যায়। সেটা ইংরেজি, যে রোমানের একটা চেহারা ইংরেজিতে, সে রোমানেরও জন্মদাত্রী, গ্রিকের জন্মদাত্রী, রুশিয়ান লিপির জন্মদাত্রী, আবার ভারতের লিপিগুলোরও জন্মদাত্রী। এই ভারতের লিপিগুলোতে ব্রাহ্মী চেহারা নিয়েছিল, সেটা যে ব্রাহ্মী চেহারার লিপি থেকে আবার বাংলা কেন, ওই মিয়ানমার, থাই, দক্ষিণ পূর্ব এশিয়ার লিপি, তিব্বত, এই সমস্ত লিপির জন্মদাত্রী হচ্ছে। তা থেকে একটা জন্মেছে দেবনাগরী, বাংলা দেবনাগরী এক সময় জন্মেছিল বলা হয়। দেবনাগরী মারাঠি ভাষা লেখা হয়, আবার ভারতের বাইরে নেপালি ভাষাও লেখা হয়। এক সময় বাংলা ব্যবহৃত হতো, অসমিয়ারা বলবেন ওটা অসমিয়া লিপি, মণিপুরিতে ব্যবহৃত বাংলা। এখন তারা নিজেরা মণিপুরি নিজেদের লিপি, তারা মেইতেই যারা, বিষ্ণুপ্রিয়ারা নয়, মেইতেই যারা, তারা নিজেদের লিপি করেছেন ভালো কথা। কারণ এখানে যখন একটি সম্প্রদায় বা গোষ্ঠী তারা আত্মসচেতন হয়ে ওঠে, আইডেন্টিটি খোঁজে, আমরা স্বতন্ত্র কিসে, তখন ভাষাতে শুধু স্বতন্ত্র নয়, তারা লিপিতেও স্বতন্ত্র হয়ে উঠতে চায়। এবং লিপিতে তখন তারা ধার করা লিপিকে পরিত্যাগ করতে চায়। এটা একটা গোষ্ঠীগত আবেগের প্রশ্ন, গোষ্ঠীগত আত্মপরিচয়ের স্বপ্ন দেখেন তারা। এটাতে অন্যায় কিছুই নেই, লিপি গ্রহণ করা এবং লিপি পরিত্যাগ করে নতুন লিপি, আত্মপরিচয় সূচক নতুন লিপি গ্রহণ করা, এটা অন্যায় কিছু নেই। এটা আবেগ দ্বারা মানে অন্যরা আবেগ দ্বারা চালিত হলে চলবে না, তাদের সেই ইচ্ছাটাকে সম্মান দিতে হবে। কিন্তু প্রক্রিয়াটা কঠিন এই কারণে, কারণ গোষ্ঠীর মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে যায়, যেটা আমরা দেখি এই পূর্ব ভারতে একটা দৃষ্টান্ত হচ্ছে সাঁওতালি লিপির ক্ষেত্রে। সেটার সঙ্গে একটা কমিশনে আমিও যুক্ত ছিলাম 2001-এ। সেটাতে আমি দেখেছি যে সাঁওতালদের, আপনারা জানেন যে 5 রকম লিপিতে লিখতে হতো। একটা হচ্ছে সাঁওতাল যারা দুমকা অঞ্চলের কেন্দ্রীয় সাঁওতাল, যেটাকে সাঁওতাল স্ট্যান্ডার্ড বলে, দুমকা অঞ্চলের সাঁওতালি। সাঁওতালি লিপি, সেখানে বিশেষ করে খ্রিস্টান সাঁওতালরা তারা রোমান লিপিতে লিখতেন, একদল লিখতেন বিহারের যারা, তারা দেবনাগরীতে লিখতেন, ওড়িশায় যারা ওড়িয়া লিপিতে লিখতেন, বাংলায় যারা বাংলা লিপিতে লিখতেন, আবার অসমে যারা তারা বলতো অসমিয়া লিপিতে লিখতেন। তখন তাদের মধ্যে একটা আন্দোলন হলো, এটা একটা পদ্ধতি যে একটা নিজের লিপি আমরা পাবো, নিজের লিপি আমরা তৈরি করবো। তাদের মধ্যে একজন পণ্ডিত রঘুনাথ মুর্মু, তিনি 1939 সালে একটি অলচিকি বলে, অল মানে মানুষ, চিকি হচ্ছে লিপি, এখানে ককবরক যেমন সেরকম মানুষের লিপি, ককবর একই রকম মানে অর্থ প্রায়, যে অলচিকি বলে এটা লিপি তৈরি করলেন 1939 সালে। সেটা পড়েই ছিল। পশ্চিমবঙ্গ সরকার 1978 সালে সেটাকে স্বীকৃতি দিলেন, কারণ সাঁওতালদের মধ্যে একটা গোষ্ঠীর মনে এই আকাঙ্ক্ষা জেগে উঠেছিল যে রঘুনাথ মুর্মু আমাদের জন্য, শুধু সাঁওতাল ভাষার জন্য একটা লিপি তৈরি করেছেন, আমরা সেটাকে গ্রহণ করব। আমি যে বিজ্ঞানের দৃষ্টিতে সেই লিপিটাকে খুব আদর্শ লিপি সেটা আমি মনে করি না, কারণ লিখতে অনেক জবরজং, আর তার ছাপা এবং হাতের লেখা এর মধ্যে অনেক তফাৎ। লিপির কতগুলো নিয়ম থাকে, আদর্শ লিপি কীরকম হবে, তাতে লিখতে একটা অক্ষরের একটা পাতা লিখতে হয়, গাছের পাতা আঁকতে হয়, তাহলে মনে হয় অনেক বেশি কলম চালাতে হয়। কম্পিউটারের সমাধান আছে,
কিন্তু লিখবে তো বেশিরভাগ লোক, ছাত্ররা লেখাপড়া শিখবে, পাঠ্য বই পরীক্ষা দেবে, লিখবে, ফলে অতখানি একটা অক্ষর লিখতেই যদি একটা পাতা আঁকতে হয়, সেটা একটু জবরদস্ত। আবার ছাপা অক্ষরের সঙ্গে হাতের লেখা অক্ষরের যদি মিল না থাকে, সেটা একটা অসুবিধার ব্যাপার। কিন্তু সাঁওতাল ভাষীরা তারা চাইলেন যে এই লিপিটা আমাদের হোক। একটা গুরুত্বপূর্ণ আন্দোলন তৈরি হলো এবং তাদের মধ্যে মারপিটও হয়ে গেল। এতে মানে একটা সম্মেলনে মারপিটও হলো। কিন্তু দেখা যাচ্ছে যে এই অলচিকি লিপির দাবিটা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তখন পশ্চিমবঙ্গ সরকার সেটাকে স্বীকৃতি দিলেন, পরে ওড়িশা সরকার সেটাকে স্বীকৃতি দিলেন। দেওয়ার পর আস্তে আস্তে বেশিরভাগ সাঁওতাল অলচিকিতে লিখছেন, কিন্তু এখনো কিন্তু সব সাঁওতাল লিখছেন না। এই সমস্যা, অর্থাৎ আপনারা যে ভাবলেন যে একটা এখানে কনক্লেভ করে একটা সমাধান হবে, এত সহজ নয় হয়তো, কিন্তু এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা চলছে, আলোচনাটা চলছে, এটাই একটা বড় কথা। এই আলোচনাটার মধ্যে থেকে যদি কোনো সমাধান বা সমাধানের সূত্র বেরিয়ে আসে, আমরা যদি আস্তে আস্তে এক পা দু পা করে এগোতে পারি কোনো একটা সমাধানের দিকে। এখানে নিজের করব না অন্যের করব সেই বিতর্কটা নেই। আমি দেখছি এখানে বিকল্পটা হচ্ছে বাংলা এবং রোমান। দেবনাগরীটা একটা বিকল্প হিসেবে উঠে আসছে আমি দেখছি, কিন্তু এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি বলে আমার ধারণা। ফলে আমি দেবনাগরী বাংলা রোমানের তিনের তুলনা করব না। দেবনাগরীটা উঠে আসছে এই কারণে বোধহয়, আমি জানি না, যে আমাদের ভারতের যারা এখন শাসক তাদের একটা দৃষ্টিভঙ্গি যে দেশি একটা কোনো লিপি আমরা ব্যবহার করব। এটা অনেক আগে থেকেই ছিল। এবং যেটা বোডোদের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে বোডোরা বাংলাতে লিখতেন আগে, তারপরে দেবনাগরী তাদের দিয়ে গ্রহণ করানো হলো। আসামে বোডোদের যে আন্দোলন হয়েছিল, বোডোদের শান্ত করবার জন্য বোধ হয় ইন্দিরা গান্ধীর সময়ে আমার শ্রদ্ধেয় একজন ভাষা বিজ্ঞানী দেবী প্রসন্ন পটনায়ক ওড়িশা, তিনি এই সমাধানটা দিয়েছিলেন যে দেবনাগরীতে এ করুন, তখন বোডোরা দেবনাগরী লিখতে শুরু করে। আমি জানি না এখন সমস্ত বোডো, আমি কিছু বোডো ছাত্রছাত্রীও পেয়েছিলাম, তারা কেউ বাংলাতেই লেখে। কিন্তু ফলে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা খুব সহজ সমাধান আছে তা নয়। কিন্তু যেটা আমি একটু আলোচনা করে বুঝলাম এখানে আমার বন্ধুদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে এখানে শুনে, যে এখন রোমান এর পক্ষে মতামতটা অনেক তীব্র এবং বিস্তারিত হয়ে এসেছে। এর রোমান হতেই পারে। আমি কোনো রকম সংস্কার না লিখে বলছি যে বাংলা ছেড়ে দিয়ে রোমান হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। শর্তটা কি? শর্তটা এই নয় যে বাংলাটা ভালো, বাংলাটা ঐতিহ্যপূর্ণ, ত্রিপুরায় বাঙালির সঙ্গে ককবরক ভাষীদের সম্পর্কের জন্য বাংলা, এইসব যুক্তি ছেদ যুক্তি। রোমান নিলেও আমার ধারণা সম্পর্ক, দুটো সম্প্রদায়ের সম্পর্ক অনেক কিছুর উপর নির্ভর করে। সেটা শুধু লিপির জন্য সম্পর্ক নষ্ট হবে এটা আমার মনে হয় না। কারণ এই ইতিহাসটা তো আমি জানি, ত্রিপুরায় এসে আমি তো শিখেছিলাম যে খানিকটা, যেমন উদ্বাস্তু যখন দেশ ভাগ হলো, তখন ত্রিপুরার শাসকরা থেকে এখানকার যে যারা জনগোষ্ঠী, তারা পূর্ববঙ্গের উদ্বাস্তুদের কি সমাদরে স্থান দিয়েছিল। মাঝে অশান্তির পর্ব গেছে, 80 দশকে কিছু গেছে, কিন্তু এই আতিথ্যের ব্যাপারটা বাঙালিদের কৃতজ্ঞতার সঙ্গে তারা স্মরণ করেন, এটা আমি জানি। যে এই আবার বাংলাদেশ যুদ্ধের সময় ত্রিপুরাতে কীভাবে তারা বাংলাদেশে বাঙালিরা আশ্রয় পেয়েছিলেন, এই ইতিহাসগুলো আছে, এই ইতিহাসগুলো উজ্জ্বল। কিন্তু যদি রোমান নেওয়া হয়, সেখানকার শর্তটা কি? বিজ্ঞানের শর্তটা কি? যে পাঠ্যপুস্তক ইত্যাদিতে ছাপা হবে, খবরের কাগজ তারা প্রকাশ করবেন, পত্রপত্রিকা প্রকাশ করবেন,
সাহিত্য লিখবেন, এগুলো তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে লেখার ক্ষেত্রে কতগুলো জরুরি জিনিস আছে। আচ্ছা, আপনারা এখন লিখতে এটা হয়েছে কিনা যে একটা শব্দের একটা বানান, আপনার এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন বলে, আদর্শায়ন। একটা শব্দের একেবারে এক বানান, কোনো রকম অন্যরকম নয়। কারণ ছোটরা শিখবে, তাদের কাছে বাংলার ক্ষেত্রে অনেক অসুবিধা আছে, বাংলা ভাষা লেখার ক্ষেত্রে আমরা বানান বদলাচ্ছি, নানাভাবে বদলাচ্ছি। তো কিন্তু এখানে কি ঠিক করে নিয়েছেন বা আপনারা একটা, যদি সাধারণ এখানকার বুদ্ধিজীবীরা, ককবরক বুদ্ধিজীবীরাই ঠিক করেন যে আমরা এক জায়গায় বসে, সরকার থাকুক বা না থাকুক, সরকার দায়িত্ব নিক বা না নিক, তারা নিজেরা বসে যদি ঠিক করে থাকেন যে হ্যাঁ, ককবরক শব্দের রোমান হরফে একটা শব্দের একটা বানান হবে, কোনো দু রকম বানান থাকবে না। ককবরকের ব্যাকরণটা একদম স্থির করা হবে। ব্যাকরণ লেখা, আমি জানি ব্যাকরণ লেখা হয়েছে, ব্যাকরণ নিয়ে গবেষণা হয়েছে, অনেক হয়েছে। তো এইগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে সত্যি সত্যি লেখার কোনো অসুবিধে নেই। বিকাশ ভাই কতগুলো শব্দের উদাহরণ দিলেন, যেগুলো আমার মতে ভাষাবিজ্ঞানে যাকে টোন বলে, সেই টোন আছে। অর্থাৎ একটা 6টা আ 6টা অ নেই, একটা আকেই নানা পিচে, নানা সুরে বলা হয়, আ আ আ এরকম করে বলা হয়। ওগুলো আলাদা স্বরবর্ণ নয়, ওগুলো হচ্ছে আলাদা টোন, একটা আলাদা টোনের, যেটা এই যাকে সাইনো-টিবেটো চাইনিজ ভাষা বলা হয়, মঙ্গোলয়েড গোষ্ঠে, তাতে এই টোন আছে, ভিয়েতনামি ভাষাতে আছে, চীনা ভাষাতেও আছে, এই টোন আছে। টোনের চিহ্ন দেবার কোনো দরকার নেই আমার মতে, কারণ পাশের শব্দটা থেকে ওই শব্দটা কি সেটা বোঝা যাবে, আসে বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যাবে। যেমন ইংরেজিতে স্ট্রেস বলে একটা ব্যাপার আছে, ইংরেজিতে ইলেকট্রিক, তাতে হয়তো ইর ওপর যোগ, কিন্তু ইলেকট্রিসিটি, এই লেক, তারপরে লেকের ওপর যোগ গেল। কিন্তু ইংরেজিতেও স্ট্রেস অদল বদল হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কেমন ফেবল, ফেবল এর ওপর যোগ ফে, কিন্তু ফেবিউলাস ওই উর ওপর যোগ, ফেবিউলাস ইউর ওপর যোগ। ফলে ওই স্ট্রেস বা টোন, এগুলো আমার মনে হয় নির্দেশ করার খুব জরুরি, না হলে কোনো দরকার নেই। কিন্তু বানান একেবারে এক এবং অভিন্ন করতে হবে। এটা বাংলাতেও করা যেতে পারে, সেটা রোমানেও করা যেতে পারে, যদি রোমান মনে হয় অনেক বেশি। কারণ আমি দেখলাম ককবরক ভাষীরা নামের ক্ষেত্রে ভারতীয় নাম, ভারতীয় হিন্দু নাম অনেকে গ্রহণ করেছেন। হতেই পারে, এটা তো ওই যাকে গোস্বামী বলে একজন ঐতিহাসিক সংস্কৃতাইজেশন বলেছেন, সংস্কৃতাইজেশনের প্রভাব হয়েছে। যেমন ধরুন শঙ্খ শুভ্র নামটা, শঙ্খ শুভ্র নামটা আপনি রোমানে লিখতে যতক্ষণ লাগবে, বাংলায় লিখতে কিন্তু তার চেয়ে কম লাগবে, কম সময় লাগবে। অর্থাৎ অনেক সময় হয় কতগুলো নামের ক্ষেত্রে যা হয়, যে জন্য জাপানে যেটা করেছে, জাপানে অনেক নামগুলো চীনা ওই ছবির অক্ষর রেখে দিয়েছে, চীনা অক্ষর রেখে দিয়ে, কাঞ্জি বলে, চীনা অক্ষর রেখে দিয়েছে। কিন্তু জাপানের অন্যান্য জাপানি ভাষাটা তারা করেছে কি, তারা অন্যভাবে তাদের এই কাতাকানা আর হিরাগানা বলে দু ধরনের লিপি আছে, তাতে তারা লেখে। ফলে মিশ্রণ একটা ঘটেছে। সেটা আপনারা কি করবেন? আপনারা দেখুন, আমি যে প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে তাতে দেখুন ককবরক লিপিতে কোনো যুক্ত অক্ষর ব্যবহার করা হয়নি। যুক্ত অক্ষর ব্যবহার করলে সহজ হয় জিনিসটা। আর রোমানটাই যে, আমি এটা ভাষা বিজ্ঞানী হিসেবে বলছি, রোমানটাই যে পৃথিবীর শ্রেষ্ঠ লিপি তা কিন্তু নয়, লিনিয়ারিটি একটা গুণ। কিন্তু কম্পিউটার ভাষাতে এখন লিনিয়ারিটিটা কোনো বড় ব্যাপার নয়। অর্থাৎ আকারটা শেষে, হস্যইকারটা আগে, এটা কোনো বড় ব্যাপারই নয়। এটা নিয়ে খুব একটা পরিশ্রম হয় না, লিখতেও পরিশ্রম হয় না, লেখা গেলেই হলো, তাতে বোঝা গেলেই হলো। কিন্তু তা সত্ত্বেও যদি আপনারা মনে করেন বেশিরভাগ ক্ষেত্রে যে প্রথমত যা উচ্চারণ করেন সেটা লেখেন কিনা, রোমানে ককবরকে যা উচ্চারিত হয় সেটা লেখা হয় কিনা,
দ্বিতীয়ত ওই কথাটা যে সব শব্দের বানান এক হয়েছে কিনা, এই দুটো শর্ত যদি মানেন, আর ব্যাকরণ তো মানুষ আগে বলতে শেখে, মানে লেখেন, ছাত্ররা বলুক নিজেদের মধ্যে, ছাত্রদের অভিভাবকেরা বলুন, শিক্ষকেরা বলুন, বলে নিজেদের মধ্যে আলোচনা কঠিন হবে অনেক সময়, কারণ অনেক সময় আবেগের দ্বারা চালিত হয়। আর এটা তো ঠিক, বাঙালি হয়ে তো আমি স্বীকার করছি যে এক সময় এলিট সম্প্রদায়, রাজারা বাঙালি এলিট সম্প্রদায়কে গ্রহণ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি, এবং একটা বাংলার সংস্কৃতি চাপানো হয়েছিল, এটাও ঠিক। আচ্ছা, ভালো হয়েছিল না মন্দ হয়েছিল সে নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আদিবাসীদের স্বতন্ত্র সত্তা, তার তো একটা স্বাধীন ইচ্ছা, স্বাধীন স্বপ্ন, স্বাধীন আকাঙ্ক্ষা থাকতেই পারে, এবং রাজাদের সঙ্গে তার আদিবাসী প্রজাদের সম্পর্ক কী ছিল সে সম্বন্ধে আমি কিছু কিছু জানি। রাজারা প্রচুর অত্যাচার করতেন, তাও আমি জানি। রাজারা প্রজাদের লেখাপড়া শেখাতে চাননি, অঘোরদেব বর্মন এসে জনশিক্ষা ব্যবস্থা করেছিলেন, তাও আমি জানি, বাংলা ভাষাতেই করেছিলেন, কিন্তু শিক্ষার ব্যবস্থাটা হয়েছিল, সেইটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং এইসব ব্যাপারের ফলে যদি আপনাদের মনে হয় যে ওই যে পরিসংখ্যান দিয়ে দিলেন যে ৯,৬০০ ছাত্র রোমান লিপিতে লিখেছে, তার মানে তারা রোমান লিপিতে লিখতে স্বচ্ছন্দ বোধ করে, তার মানে তারা ভাবছেন যে রোমান লিপিতেই আমরা খুব সহজে লিখতে পারি। তা যদি হয় সেটা আপনারা নিজেরা আলোচনা করে স্থির করুন। আমার রিপোর্টে আমি এই কথাই বলেছিলাম যে লিপি কোনো ওপর থেকে চাপানো সম্ভব নয়। তারা আমি আমার রিপোর্টে এইখানে সীমাবদ্ধ ছিল যে ককবরক ভাষাটা আরও বেশি রাষ্ট্রের কার্যে ব্যবহৃত হোক, রাস্তাঘাটে বাংলা সাইনবোর্ডের পাশাপাশি ককবরক সাইনবোর্ড থাকুক, সরকারি নোটিশে বাংলার পাশাপাশি বা ইংরেজির পাশাপাশি ককবরক নোটিশের ভাষা থাকুক, সরকারি পুস্তিকা যেগুলো বেরোবে তাতে ওই ককবরক ভাষার ব্যবহার অনেক বেশি হোক, এবং শিক্ষার সুযোগটা প্রসারিত করা হোক MA পর্যন্ত, PhD পর্যন্ত, সেই সমস্ত আমি বলেছিলাম ভাষার ব্যবহার হিসেবে। লিপি সম্বন্ধে আমি কিছু চূড়ান্ত মত প্রকাশ করিনি, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে, অন্যান্য কমিশনের অভিজ্ঞতা থেকে এটা আমি দেখেছি যে লিপিটা চাপানো উচিত নয়। এটা রাষ্ট্রযন্ত্রের একটা কি বলবো হেগেমনি, এই হেগেমনিটা ঠিক নয়। লিপিটা মানুষ নিজেদের মধ্যে কথা বলে স্থির করবে। আর রোমান হলে আমার কোনো সূচিবাড়ি নেই। রোমান লিপি সারা পৃথিবীতে নানা জায়গায় অজস্র ভাষা, এই উত্তর পূর্ব ভারতে নাগা ভাষাগুলোতে রোমান লিপি, খাসিতে রোমান লিপিগুলো তো চলছে। আমি জানি না সেখানে কোনো দ্বন্দ্ব আছে কিনা, কিন্তু এগুলো তো চলছে, এগুলো তো স্বীকার করতে হবে, এগুলো তারা নিজেরা প্রকাশ করছেন। নাগাদের এতগুলো ভাষা, তার 17টার মতো ভাষা, সেগুলো রোমান লিপির দ্বারা তারা খানিকটা কাছাকাছি আসেন। তো এতে অসুবিধার কিছু নেই, এটা আমাদের দেশপ্রেম ক্ষুণ্ণ হওয়ার কোনো ব্যাপার নেই। আমি মনে করি ইংরেজি লিপিও এখন ভারতীয় একটা লিপি হিসেবে, ইংরেজি লিপি ইউরোপের লিপি, যদিও গ্রিক, রুশ এগুলো একটু আলাদা, যদিও ওই রোমান লিপির ছাঁচেই তা তৈরি, কিন্তু ইউরোপের লিপি, ইংরেজি লিপি সারা পৃথিবীর লিপি। আমেরিকার খ্রিস্টান বা ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা সেটা করেছেন, তারা ভালো কাজ করেছিলেন, কারণ তারা হাতে একটা মানুষের হাতে একটা লিপি তুলে দিয়েছেন। লেখাটা একটা শক্তি, ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী একটা অস্ত্র লেখাটা, কাজে লিপিটা তুলে দিয়েছিলেন। সেইটা নিয়ে ভারতীয় অভারতীয় এই ধরনের চিন্তার কোনো অবকাশ বিজ্ঞানের দিক থেকে। লিপি হচ্ছে ভাষার একটা পোশাক, এই পোশাকটা আমরা তো বিদেশি পোশাকও পরি, এখনই পরে আছি, কাজে এই লিপিটাও ওই পোশাকটা নেওয়া যেতেই পারে। এই ব্যাপারগুলো যদি আপনারা স্থির করেন নিজেরা বসে রাষ্ট্রকে সঙ্গে নিয়ে, যে হ্যাঁ আমরা একটা সমাধান করব, আমরা মনে করি রোমান লিপিটা এই কারণে অনেক বেশি সহজ, সুবিধাজনক এবং জনসাধারণের প্রবণতা সেই দিকে, তাহলে আমার মনে হয় রাষ্ট্র আপনাদের কথা শুনবে। এই কথা বলে আমি আরেকবার ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করা হলো এবং আপনাদের মুখোমুখি হতে পারলাম। ত্রিপুরা আমার অত্যন্ত প্রিয় জায়গা।
মানে ভালোবাসার জায়গা। এখানে আমি আমার থাকার অভিজ্ঞতা 2004-05 এসে অত্যন্ত ভালো। আমার ত্রিপুরী চাকমা সব বন্ধুদের বাড়িতে যেখানে গেছি প্রচুর আতিথেয়তা পেয়েছি, এবং ত্রিপুরা থেকে আমি হিদল খাওয়াটাও শিখে দিয়েছিলাম আর কি। তার কারণ আমার মনে হতো যখন রাস্তাঘাটে যেতে যেতে রাস্তাঘাটে কোনো রেস্টুরেন্টে যেতাম, খেতে খেতেও দেখি ভাতে প্রথমে এক গাদা ডাল ঢালা হচ্ছে আর একটা বড় বেগুন ভাজা, তার পাশে চাটনির মতো। তো আমার মনে হতো যে চাটনি খায় কেন এরা আগে, চাটনিটাই পাতে এরা আগে নিয়েছে কেন। তারপরে আমার বন্ধুরা বললেন, চন্দ্রকান্ত মুরা সিং ছিলেন, শ্যামাচরণ ত্রিপুরা ছিলেন, এসব ছিলেন, গীত্য কুমার রিয়াং ছিলেন। গীত্য কুমার কেমন আছেন আমি জানি না, আর দুজন তো চলেই গেছেন। এরা বললেন না, এটা চাটনি নয়, এটা হিদল। হিদল দেখে একটু খেয়ে ভালোই লেগে গেল। তখন ফলে হিদল খাওয়ার অভ্যস্ত হয়ে গেছিল। ত্রিপুরা আমার মানে খুবই প্রিয় জায়গা। আপনাদের কাছে আবার আসতে পেরে আমি খুব আনন্দিত। আপনারা সবাই ভালো থাকুন। আমি আশা করি ত্রিপুরার যে ত্রিপুরী ভাষী মানুষ, কঙ্করক ভাষী মানুষ, তাদের এবং অন্যান্য আদিবাসী মানুষ যারা আছেন, তাদের সকলের ভাষা সমৃদ্ধ হোক, সাহিত্য এগিয়ে যাক, এবং তারা জাতীয় অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তারা এগিয়ে চলুন। সকলে ভালো থাকুন।